আসলে বড় বড় বিল্ডিং দেখলে কিন্তু অনেকটা ভালো লাগে, আর এই বড় বিল্ডিং এর মাঝখান দিয়ে কিন্তু শহরের একটা আবেগ প্রকাশ করে। কারণবাসী যে শহরটা, এই শহরের আমি ভিতরে প্রবেশ করতেছি। এই পাশে দেখেন একটা রেস্টুরেন্ট, প্রচুর রেস্টুরেন্ট জাপানে, এবং প্রত্যেক জায়গায় কিন্তু খাবারের স্যাম্পল গুলো দেওয়া আছে, এবং স্যাম্পলের পাশাপাশি এখানে কিন্তু দামটা দেওয়া আছে। এবং এই পরিবেশটা কত সুন্দর, চারদিকে কত মনোরম পরিবেশ, লোকজন যাতায়াত করে, এবং আশপাশে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিন্তু আসলে একটা মন গড়া কোনো কথা না। এটা সাইকেল পার্কিং এরিয়া, অর্থাৎ আপনার সাইকেল এখানে সংরক্ষণ করতে পারবেন, তবে এখানে কিন্তু টাকা লাগবে। আপনার এখানে টাকা লাগবে বলতে 24 ঘন্টা কিন্তু 100 yen লাগবে, এখানে লেখা আছে। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম চ্যাম্পিয়ন আরেকটু নতুন ভিডিওতে। আজকে কিন্তু চলে এসেছি আপনার টোকিওর কাছাকাছি, অর্থাৎ ফুনাবাশি। ফুনাবাশি একটা কিন্তু খুব পপুলার জায়গা, এখানে আপনার প্রচুর লোক, এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম, এবং চারপাশে বিভিন্ন ধরনের সুপার মার্কেট, এবং যে রাস্তাঘাটের যে অবস্থানটা, এটা দেখলে কিন্তু আপনার মনে হবে একটা বড় ধরনের একটা ফেমাস জায়গা, এবং এটা কিন্তু একটা সিটির মধ্যে জায়গা। তো আমার আশপাশে দেখতেছেন প্রচুর কিন্তু রাস্তাঘাট এবং সুপার মার্কেটের কম্বিনেশনে তৈরি করা এই যে অবস্থানটা। পাশাপাশি এখানে কিন্তু স্টেশন আছে, জেআর স্টেশন আছে। তো উদ্দেশ্য ছিল আমার যে যাওয়ার জন্য আপনার টোকিওতে কিন্তু মিজানুর রহমান আনসারী আসবে, সেজন্য সেই উদ্দেশ্যে কিন্তু বের হয়েছিলাম। তো মাঝপথে এখানে কিছু ফ্রেন্ড সার্কেল আসবে, তাদের সাথে দেখা করার জন্য এই ফুনাবাসীতে অবস্থান করলাম। তো ফুনাবাসীর একটু পরিবেশ আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। চলুন সবাই একসাথে ভিডিওতে দেখি যে ফুনাবাসীর অবস্থানটা কিরকম এবং এখানকার পরিবেশটা কিরকম। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আসলে বড় বড় বিল্ডিং দেখলে কিন্তু অনেকটা ভালো লাগে, আর এই বড় বিল্ডিং এর মাঝখান দিয়ে কিন্তু শহরের একটা আবেগ প্রকাশ করে। কারণ আপনার শহরে যখনই প্রবেশ করবেন তখন কিন্তু সেখানে বড় বড় বিল্ডিং থাকবে, সুপার মার্কেট থাকবে, এবং চারপাশ দিয়ে কিন্তু অনেক লোকজন থাকবে, আর এটাই মানে শহর। আর শহরের চেয়ে গ্রামের যে সিচুয়েশনটা, সেটা কিন্তু পরিপূর্ণ আলাদা হয়, যার কারণে শহরে একটু জাঁকজমকপূর্ণ হয় এবং গ্রামটা হয় একটু নীরব প্রাকৃতিক আর কি। যাই হোক, এখানে কিন্তু শুরুতে এখানে কিন্তু একটা এই শপ আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মোবাইল সেল হয়, আর মোবাইল সেল হওয়ার পাশাপাশি বড় বড় রেস্টুরেন্ট এবং যে ভ্রমণের জায়গাগুলা, এখানে কিন্তু আপনারা দেখেন ভিতরে কিন্তু প্রচুর লোক আছে, সবাই কিন্তু এটা গেম জোন, এখানে প্রচুর লোক আছে গেম প্লে করে। আর জাপানিজরা গেমে কিন্তু অনেকটা আসক্তি, তারা এত টাকা পয়সা খরচ করে এই গেমের মধ্যে, তখন কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে এরা কি পাগল নাকি, দিন রাত 24 ঘন্টা বলতে পারেন যে গেমের মধ্যে তারা আবদ্ধ থাকে। এখানে অবশ্যই যে শহরটা, এই শহরের আমি ভিতরে প্রবেশ করতেছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের লোক যাতায়াত করে, এবং এখানে কিন্তু আপনার এখান থেকে চিবাতে যেতে পারবেন, আপনার টোকিওতে যাইতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন। এখানে একটা গাছ দেখাচ্ছি আপনাদের, এই যে গাছটা, এখানে কিন্তু ভিন্ন জাতের এক ধরনের ফুল আছে, ফুল না, এটা হচ্ছে এক ধরনের ফল। তবে এই ফলগুলা কি ফল, অনেক সুন্দর লাগছে দূর থেকে। ওই পাশ দিয়ে কিন্তু আরো 2টা গাছ আছে এরকম, আর এই গাছগুলা কিন্তু অনেক সুন্দর লাগলো আমার কাছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এদিক দিয়ে সামনের দিকে একটু অবস্থান করবো, এবং সামনের দিকে অবস্থান করলে কিন্তু ফুনাবাসীর যে অবস্থানটা আর কি, এই শহরের যে মেন পজিশনটা, সেটা কিন্তু আপনাদের সামনে দেখাবো। তো আমি এখন এই পাশ দিয়ে রাস্তাটা পার হবো, রাস্তা পার হলে কিন্তু ওই পাশে আপনাদের পরবর্তী সিনারিটা দেখা যাবে। তো রাস্তা পার হতে কিন্তু এখানে ওয়েট করতে হবে, ওইখানে লাল আলো জ্বলে আছে, মানুষের যে চিহ্নটা দেখতেছেন ওটা যখন সবুজ আলো হয়ে যাবে তখন কিন্তু আমি রাস্তাটা পার হবো। আর আমার মতো এখানে কিন্তু আরো অনেক লোক আছে যারা কিন্তু রাস্তা পার হওয়ার জন্য এখানে ওয়েট করতেছে। জাপানিরা এই রুলগুলো অনেক মানে, যার কারণে কিন্তু সরাসরি সহজে কোনো দুর্ঘটনা ঘটে না, এবং এটা কিন্তু একটা অনেকই ভালো দিক যে সবাই আপনার নিয়ম কানুন মানার চেষ্টা করে। এখন দেখেন ওইখানে কিন্তু লাল আলোটা নিচে চলে আসবে, সবুজ আলো হয়ে গেল, এখন কিন্তু সবাই রাস্তা পার হবে, এবং এই পাশ দিয়ে গাড়িগুলা কিন্তু সবকিছু থেমে গেছে। এভাবে কিন্তু জাপানিজরা এবং যে অন্যান্য দেশের লোকজন জাপানে প্রবেশ করে, তারা এই নিয়মগুলো ফলো করে, আর এই ফলো করার কারণে কিন্তু জাপানের পরিবেশটা এত সুন্দর এবং মনোরম হয়। শহরের মধ্যে দিয়ে বাস চলাচল করে অনেক কিন্তু, আর বাস শহরের মধ্যে বেশি চলাচল করে, আপনার গ্রাম অঞ্চলে বাস সেরকম দেখা যায় না, টাইম মেনটেন করে চলায়, অনেক কিছু অনেক কম থাকে, কারণ লোকজন যেখানে কম
সেখানে কিন্তু চলাফেরা অনেকটা কম করা লাগে, যার কারণে বাস সার্ভিসগুলো অনেক কম আছে। ওই পাশে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু দোকান আছে, যেগুলো কিন্তু অনেক প্রয়োজনীয় বিষয়াদি জিনিসপত্র প্রয়োজন হয়, সেই বিষয়গুলা। আর শহর এলাকায় একটা জিনিস সুবিধা কি, এখানে যে বড় বড় সুপার মার্কেট আছে, এই সুপার মার্কেটগুলা যে জিনিসপত্র পাওয়া যায় সেগুলো কিন্তু গ্রাম অঞ্চলে আপনারা সহজে কিন্তু পাবেন না। এই জন্য শহরমুখী অনেকেই থাকার চেষ্টা করে। আর শহরমুখী থাকার আরেকটা যেটা অসুবিধা, সেটা হচ্ছে শহর এলাকায় সবকিছু দাম বেশি হয়, যার কারণে শহরে থাকাটাও অনেকটা ব্যয়বহুল হয়ে পড়ে। এই জন্য যারা যাতায়াত এবং বেশি কিছু পছন্দ করেন, যারা জাঁকজমকপূর্ণ পছন্দ করেন, যারা মনে করেন যে একটু ভিড়ের মধ্যে থাকবো, লোকজনের মধ্যে থাকবো এবং সবকিছু সুবিধা পাবো, তারা কিন্তু শহর অঞ্চলে বেশিটা পছন্দ করে। তো রাস্তাটা পার হই এখানে, আবার রাস্তা পার হলে চারদিকে শুধু আপনার যে রেস্টুরেন্টগুলো আছে, এগুলো কিন্তু বেশিরভাগই আপনি খাবারের হোটেল। আর জাপানিজরা এত পরিমাণ খাবার দাবার করে, এত পরিমাণ খাবার দাবার রেস্টুরেন্টে পছন্দ, যাতে কিন্তু আপনার চারদিকে বিষয়গুলো কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই পাশে দেখেন একটা রেস্টুরেন্ট, প্রচুর রেস্টুরেন্ট জাপানে, এবং প্রত্যেক জায়গায় কিন্তু খাবারের স্যাম্পলগুলো দেওয়া আছে এবং স্যাম্পলের পাশাপাশি এখানে কিন্তু দামটা দেওয়া আছে। এই যে খাবারটা, এটা কিন্তু আপনার 710 ইয়েন, এই পাশে আছে 570 ইয়েন। প্রত্যেকটা খাবার কিন্তু এখানে দেওয়া আছে, রেস্টুরেন্টে যে যে খাবারগুলো আর কি এখান থেকে সার্ভ করা হবে। কাস্টমারদের অনেক সুবিধা হয় যখন কোনো প্রোডাক্টের উপর দাম দেওয়া থাকে। এখানে কিন্তু এই চিপসগুলো আছে 105 ইয়েন, এখানে আছে আপনার 580 ইয়েন। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে দেওয়া আছে। এটা কিন্তু একটা মার্কেট, সুপার মার্কেট। আর এই পাশ দিয়ে কিন্তু বড় বড় বিল্ডিং আছে, অনেক অনেক বড় বড় অফিস আছে এবং সুন্দর সুন্দর প্লেস আছে। এখানে একটা ফুলের দোকান, ফুলের দোকানগুলো কিন্তু অনেক ভালো লাগে। তাজা তাজা ফুল এখান থেকে পাওয়া যায়, ফুলের গাছ পাওয়া যায়, এমনকি ফুলের যে বিভিন্ন ভেরিয়েন্ট আছে এগুলো কিন্তু পাওয়া যায়। পাশাপাশি দেখেন এখানে ফুলের দাম দেওয়া আছে। এই যে ফুলগুলোর একটা টপ, এটা কিন্তু 480 ইয়েন, 580 ইয়েন, 380 ইয়েন। অনেক সুন্দর, কিন্তু ফুলের বিষয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করা যায়। তো আপনারা যদি চান তাহলে ফুল বিষয়ে কিরকম দাম, সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে একটা ভিডিও করার চেষ্টা করবো। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে কিন্তু আস্তে আস্তে জনগণ কমতেছে, কারণ আমি যেখানে ছিলাম সেটা ছিল একটা স্টেশন। আর স্টেশনের সামনে কিন্তু আপনার প্রচুর পরিমাণে লোক থাকে। এটা কিন্তু একটা ব্যাংক, SMBC। এই ব্যাংকের এখানে কিন্তু কার্যক্রম চলে। SMBC এটা একটা জাপানের অনেক মানে পপুলার একটা ব্যাংক, এটা অনেকেই ব্যবহার করে। তবে আমি ব্যবহার করি পার্সোনালি জেপি ব্যাংক, এটা কোম্পানি থেকে করে দিচ্ছিল। জেপি ব্যাংক এটাও অনেক একটা নাম করা কোম্পানি জাপানের মধ্যে। তো এখানে চার রাস্তার মোড়ে আমরা চলে আসছি। আর 4 রাস্তার মোড়ে এখান থেকে কিন্তু চারদিকে 4টা রোড চলে গেছে, এদিকে এদিকে এদিকে। তো এখান থেকে আপনি বিভিন্ন জায়গায় স্থানান্তর হতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি জাপানের রোডগুলো কত সুন্দর এবং এই পরিবেশটা কত সুন্দর, চারদিকে কত মনোরম পরিবেশ, লোকজন যাতায়াত করে এবং আশপাশে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিন্তু আসলে একটা মন গড়া কোনো কথা না। এটা দেখলেই বোঝা যায় যে জাপানের পরিবেশটা এত ভালো। তবে জাপানের এই বিষয়গুলোর পাশাপাশি তাদের কিন্তু খারাপ দিকগুলোও আছে অনেক। তবে আমি সেই বিষয় নিয়ে পরবর্তীতে একসময় ভিডিও করব, যেগুলো জাপানের আসলে খুব খারাপ বিষয়। এগুলো আপনারাও যদি চান অবশ্যই কমেন্ট করবেন জাপানের খারাপ বিষয় নিয়ে বা তাদের অনিয়ম নিয়ে, তাদের এরকম কোনো ভিডিও আপনারা চান কিনা। তো অবশ্যই আমি চেষ্টা করব সেরকম কোনো একটা ভিডিও তৈরি করার। জাপানের রোডগুলোতে এক এক জায়গাতে এক এক রকম পরিবেশ হয় এবং সৌন্দর্য কিন্তু ভিন্ন হয়। এর কারণ হচ্ছে জাপানে আপনি এইখানে এই শহরে যে গাছগুলো দেখবেন, অন্য জায়গায় অন্য শহরে ওই গাছগুলো দেখবেন না। অর্থাৎ এরা খুব প্ল্যান করে এবং সুন্দর প্রক্রিয়াভাবে প্রত্যেকটা শহরে এক এক মানে ভিন্ন ভিন্ন গাছ লাগায় এবং রোডের সিস্টেমগুলো অন্যরকম করে, যার কারণে দেখতে অনেক সুন্দর হয় এবং মানুষের মনোরঞ্জন করে বিষয়গুলা। তবে জাপানে যেখানেই যান আপনি সেখানে কিন্তু কনভেনিয়েন্স স্টোরগুলো পাবেন। আর কনভেনিয়েন্স স্টোরগুলো এখানটা কিন্তু সব জায়গায় থাকে, আপনার সারা জাপানে যেখানে 24 ঘন্টা খোলা থাকে এই কনভেনিয়েন্স স্টোরগুলো। এখানে কিন্তু 7-Eleven আছে, 7-Eleven, তাছাড়া ফ্যামিলি মার্ট, লসন, এছাড়াও অন্যান্য আরো অনেক রকম কনভেনিয়েন্স আছে। যে কনভেনিয়েন্স স্টোরগুলোতে আপনার প্রয়োজনীয় যে বিষয় আদি সেগুলো কিন্তু পাবেন। আমি কিন্তু কনভেনিয়েন্স স্টোর নিয়েও ভিডিও বানাইছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু একটা সিঙ্গেল রোডে ঢুকছি, কারণ আপনার বড় রোডগুলোতে অনেক কিন্তু জাঁকজমকপূর্ণ হয় এবং লোকজন অনেক থাকে। তো সিঙ্গেল রোডগুলোতে ঢুকলেও কিন্তু আপনি বিষয়াদি বুঝতে পারবেন যে জাপানের সিঙ্গেল রোডগুলোর পরিবেশ কিরকম হয়। এখানে একটা বাড়ি হবে পরবর্তীতে হয়তোবা। তো এখানে সেই প্লেসটা এখন পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এই যে ছোট ছোট রোড আছে, তবে এই রোডের আশপাশে বেশিরভাগই থাকে বার থাকে।
জাপানে। এখানে একটা পার্টি হচ্ছে, সম্ভবত ভিতরে নাচ হচ্ছে, একটা মহিলা নাচতেছে। তো এইভাবে জাপানের বিভিন্ন জায়গাতে কিন্তু বার থাকে এবং জাপানিজরা অনেক ড্রিঙ্কস করে, তারা মদ খায় এবং অন্যান্য ড্রিঙ্কস করে। এটা কিন্তু জাপানের একটা খুব খারাপ দিক এবং তারা এইগুলা কিন্তু বহিরাগত যে বিষয় আদি লোকজন আছে তাদের সামনে করে না, এগুলা বেশিরভাগই কিন্তু বারের মধ্যে করে। অর্থাৎ রাস্তাঘাটে মাতলামি খুব কম দেখবেন আপনার, বেশিরভাগ কিন্তু এরা রাস্তা থেকে দূরে যেয়ে আপনার যে বিভিন্ন স্থান আছে সেই নিয়মের মধ্যে করে, অর্থাৎ সরকারি যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে কিন্তু এরা এরকম তারা আনন্দ ফুর্তি করে, বারটার এগুলা মদ পান করে। তো তারপর রাস্তাঘাটে অনেক সময় দেখা যায়, তো বেশিরভাগ কিন্তু এগুলা কিন্তু ভিতরে হয়। আর প্রত্যেকটা জায়গাতে যে রেস্টুরেন্ট গুলো আছে আপনার, যে বিভিন্ন ধরনের খাবারের দোকানগুলো আছে, এই প্রত্যেক জায়গাতেই একটা জিনিস কমন, সেটা কিন্তু আপনি মদ পাবেন। আর এটা কিন্তু অনেকটা আর কি মুসলিমদের জন্য অনেক একটু কষ্টদায়ক বিষয়। তো যারা জাপান আসবেন, নতুন জাপান আসবেন, তারা চেষ্টা করবেন শহর অঞ্চলে থাকার জন্য। কারণ কি, শহর অঞ্চলে থাকলে পরে আপনি প্রযুক্তি সম্পর্কে এবং বিভিন্ন বিষয় আদি সম্পর্কে সবকিছু কিন্তু হাতের নাগালে পাবেন। আর অনেক গ্রাম আছে যেখানে আপনার চলাচল নাই সেরকম, অর্থাৎ আপনি পাবেন, সুবিধা পাবেন সব রকম, কিন্তু আপনার যে ব্যক্তিগত যে বিষয় আদি আপনি প্রযুক্তি সম্পর্কে এবং পাশাপাশি আপনার বিভিন্ন চাহিদা সম্পর্কে আপনার যে বিষয় আদি প্রয়োজন আর কি, সেই বিষয়গুলো কিন্তু আপনার শহরের অঞ্চলে পাবেন বেশি বেশি। এই জন্য শহরের অঞ্চলে থাকলে আপনার অনেক কিছু জানা যায় এবং জাপান সম্পর্কে, এবং বিভিন্ন পর্যটকরা শহরে বেড়াতে আসে, এই বিষয়গুলো কিন্তু অনেক ভালো একটা বিষয়। আপনি তাদের সাথে তাদের দেখতে পারবেন, তাদের কালচার সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি গ্রাম অঞ্চলে কিন্তু এই সুবিধাগুলো পাওয়া যায় না। আর কনস্ট্রাকশনের কাজ যেখানে হয় সেখানে কিন্তু একটা বিষয়, এইভাবে কিন্তু আপনার ট্রাফিকের মতো লোক দাঁড়িয়ে থাকে, অর্থাৎ এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর কনস্ট্রাকশনের কাজ হওয়ার কারণে এখানে গাড়ি ঘোড়ার জন্য কোনো সমস্যা না হয়, জনগণের জন্য কোনো সমস্যা হয়, সেজন্য কিন্তু এইভাবে ট্রাফিকগুলা রাস্তার পাশে দাঁড়ায় থাকে। তারা গাড়ি পারাপার সহ জনগণের যদি কোনো রকম বিপদ না হয় সেই বিষয়গুলো কিন্তু তারা খেয়াল রাখে। এই জিনিসটা অনেক ভালো লাগে জাপানের। কারণ কি, আপনি যখন এক জায়গায় কনস্ট্রাকশনের কাজ হবে বা অন্যান্য যে কাজগুলো হবে, এই কাজ হওয়ার সম্মুখে আপনি সেই সাইড দিয়ে গেলে হয়তো বা কোনো টুলস পড়ে যেতে পারে বা কোনো বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকতে পারে। সেই কারণে কিন্তু এইভাবে এটা কিন্তু একটা বাধ্যতামূলক ভাবে জাপানে কিন্তু দেখা যায় প্রায় জায়গাতেই। আর আপনার শহরে গ্রামে যেখানে যান সেখানে রাস্তাঘাটে কিন্তু বিভিন্ন ধরনের কাঞ্জি দিয়ে লেখা থাকে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল করা দরকার। এখানে কিন্তু একটা সাইন দেওয়া আছে রাস্তার মাঝখানে, এখানে লেখা আছে ধূমপান নিষেধ, রাস্তাঘাটে ধূমপান নিষেধ। আর যারা যদি কেউ যদি ধূমপান করে তাহলে কিন্তু পুলিশের চোখে পড়লে তারা কিন্তু আপনার বিপদ, কারণ পুলিশের চোখে পড়লে আপনার কিন্তু জরিমানা দিতে হবে। এই কারণে জাপানের পরিবেশটা এত সুন্দর থাকে, চারদিকের পরিবেশটা সুন্দর থাকে। কারণ কি, এই যে রাস্তাঘাটে যে নিয়ম কানুন আছে এবং লোকজন কিন্তু এগুলো অনেক মেনে চলে, এই কারণে কিন্তু রাস্তাঘাটগুলো পরিষ্কার থাকে, যেখানে সেখানে স্মোকিং করে না। আপনার এতে কি হয়, জনগণরা কিন্তু একটা স্বস্তি পায়। আমার পাশে, আমি সিগারেট খাই না, আমার পাশে একজন স্মোক করলে আমার কিন্তু খারাপ লাগবে, এই জন্য কিন্তু এই নিয়মগুলো করা আছে। এখানে টেলিফোন বুথ আছে একটা, আপনার এখান থেকে কিন্তু যেখানে সেখানে ফোন দিতে পারবেন, অর্থাৎ ট্যাক্সির জন্য। বিশেষ করে ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে এই ধরনের টেলিফোন থাকে। এগুলাতে উপকার হয় কি, আপনি শর্টকাট কিন্তু এখানে টেলিফোন নাম্বারগুলো থাকে, এই নাম্বারগুলোতে কিন্তু আপনি দিতে পারবেন, কথা বলতে পারবেন, আপনি ট্যাক্সি কল করতে পারবেন। এটা কিন্তু একটা সাইকেল পার্কিং এরিয়া, অর্থাৎ আপনার সাইকেল এখানে সংরক্ষণ করতে পারবেন। তবে এখানে কিন্তু টাকা লাগবে আপনার, এখানে টাকা লাগবে বলতে 24 ঘন্টা কিন্তু 100 ইয়েন লাগবে। এখানে লেখা আছে 24 ঘন্টা 100 ইয়েন। সাইকেল পার্কিং সিস্টেমগুলো দেখেন কত সুন্দরভাবে কিন্তু সাইকেলগুলো পার্কিং করা আছে, চারদিকে কিন্তু কোনো ধরনের সমস্যা নাই। এই যে উপরের যে সাইকেলগুলো আছে, এই সাইকেলগুলোর পার্কিং স্ট্যান্ড কিন্তু নিচে নামানো যায়, এগুলো সিস্টেম আছে। আর নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু নিচে রাখা আছে, যেগুলো অনেক টাইম থাকবে সেখানে কিন্তু এখানে রাখার সিস্টেমগুলো এইভাবে আছে। আর আপনি এখানে সাইকেল রেখে আপনি কিন্তু এই যে মেশিনটা আছে, এই মেশিনে কিন্তু আপনি টাকাটা পে করবেন। অর্থাৎ আপনার সাইকেল রাখার পরে আপনার এখানে কোনো লোককে বলতে হবে না বা কারো সাহায্য নিতে হবে না, আপনি নিজে নিজে কিন্তু সাইকেলটা রেখে এখানে টাকা পে করে আপনি পরবর্তীতে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। এভাবে কিন্তু জাপানের প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে নিয়ম কানুন মানার কারণেই কিন্তু জাপানের পরিবেশটা এতটা সুন্দর। তো লিসেনার্স, এই ছিল জাপানের ফুনাবাশি যে শহরটা আছে, এই শহরের
বিভিন্ন স্থান আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। তো এই ধরনের শহরই কিন্তু জাপানের বেশি, কারণ প্রত্যেকটা শহরই কিন্তু এরকম সুন্দরভাবে গোছালো এবং চারদিকে যে রাস্তাঘাট এবং যে মানুষজন চলাফেরা করে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করা। মনে হবে যে আপনার এগুলো হয়তো বা কোনো নির্দিষ্ট মানুষের একটা প্রাইভেট প্রপার্টি, কারণ প্রাইভেট প্রপার্টিতে যেরকম মানুষ চলাফেরা করে এবং প্রত্যেকটা জিনিস গুছায় রাখে, সেভাবে জাপানের প্রত্যেকটা শহরে কিন্তু এইভাবে মানুষজন কিন্তু প্রত্যেকটা নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করে, পাশাপাশি এই জিনিসগুলো কিন্তু এত সুন্দর হয়। তো দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।